প্রিয় শিক্ষার্থী, পন্ডুর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিত্তাল হাজুবায়েদ। সিএসসি 317 কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনে আমরা গত লেকচারে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম, আজ ঠিক তার পর থেকে আমরা কথা বলবো। আজ আমরা কথা বলবো বাস নিয়ে এবং কম্পিউটার সিস্টেমে বাস বলতে কি বোঝায়, কি কি ধরনের বাস রয়েছে, যেটিকে আমরা বলি অনেক সময় সিস্টেম বাস, এবং এই সিস্টেম বাসের যে অপারেশন সেটি ব্যাখ্যা এবং বাসের ইন্টারকানেকশন স্কিম নিয়ে আমরা কথা বলবো। খুব সংক্ষেপে যদি আমরা বলি, বাস বলতে আমরা আসলে কানেক্টিং পথকে বোঝাই। মানে কম্পিউটার আমরা জানি যে সেখানে সিপিইউ থাকে, সেখানে র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, কিবোর্ড থাকে কিংবা মনিটর থাকে, মাউস থাকে, যেগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের আইও ডিভাইস। তাহলে এই যে অনেকগুলো আইও ডিভাইস কিংবা অনেক ধরনের মেমোরি থাকে, সেখানে র্যাম বলি, হার্ড ডিস্ক এবং মাইক্রোপ্রসেসর থাকে। তো এই যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক ডেটা স্থানান্তর এর জন্য যে পথ গুলো ব্যবহৃত হয়, অর্থাৎ যে পথ দিয়ে কম্পিউটারের একটা কম্পোনেন্ট থেকে, একটা ফাংশনাল ইউনিট থেকে অন্য ফাংশনাল ইউনিটে ডেটা স্থানান্তর ঘটবে, সেই পথগুলোকে, কানেক্টিং পাথগুলোকে আমরা বলি সিস্টেম বাস বা সিম্পলি বাস। এবং এই বাসগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি: কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস এবং ডেটা বাস। অথবা অন্যভাবে বললে কন্ট্রোল লাইনস, অ্যাড্রেস লাইন এবং ডেটা লাইন। কন্ট্রোল সিগন্যাল স্থানান্তরের জন্য যে তারগুলো, যে ওয়্যারগুলো, যে পাথ ব্যবহৃত হয় সেটিকে আমরা বলি কন্ট্রোল বাস। অ্যাড্রেস স্থানান্তরের জন্য যে ডেটা পাথ ব্যবহৃত হচ্ছে বা যে কানেক্টিং ওয়্যার ব্যবহৃত হচ্ছে বা যে তার ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে অ্যাড্রেস বাস। এবং ডেটা স্থানান্তরের জন্য, অর্থাৎ কম্পিউটারের একটা ফাংশনাল ইউনিট থেকে অন্য ফাংশনাল ইউনিটে ডেটা স্থানান্তরের জন্য যে ডেটা লাইন্স গুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি ডেটা বাস। তাহলে সিস্টেম বাস বলতে আমরা বোঝাই কম্পিউটার সিস্টেমের যে এক কম্পোনেন্ট থেকে, অর্থাৎ কমিউনিকেশন পাথওয়ে, আমরা বলছি যে এই বাস কনসিস্ট অফ মাল্টিপল কমিউনিকেশন পাথওয়ে বা মাল্টিপল লাইনস। অর্থাৎ যদি 8 বিটের ডেটা স্থানান্তর করতে হয়, তাহলে 8 বিটের ডেটা, 8টা বিট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য এখানে 8টি কানেক্টিং পাথ বা কানেক্টিং লাইন প্রয়োজন হবে, যারা প্রত্যেকেই 1 বিট করে ডেটা স্থানান্তর করবে। তার মানে হয় সেই ডেটাটা 1 হবে অথবা 0 হবে, কারণ আমরা জানি কম্পিউটারের যা কিছুই স্থানান্তর হয় সেটি হয় 0 নতুবা 1. So its line is capable of transmitting signals representing binary 1 অথবা বাইনারি 0। অর্থাৎ প্রত্যেকটা লাইন যে সিগন্যাল ট্রান্সমিট করছে সেই সিগন্যাল গুলো হয় 1 কে রিপ্রেজেন্ট করে নতুবা বাইনারি 0 কে রিপ্রেজেন্ট করে। এবং এই একটা সিঙ্গেল লাইন দিয়ে হয়তো সময়ের সাথে সাথে একটার পর একটা করে সিগন্যাল ট্রান্সমিট হয়, মানে একটা করে বিট ট্রান্সফার হয়। এই সিকোয়েন্স অফ বাইনারি ডিজিটস আমরা ট্রান্সমিট করতে পারি অ্যাক্রস এ সিঙ্গেল লাইন। এবং টেকেন টুগেদার যদি আমরা একসাথে চিন্তা করি, তাহলে সেভারাল লাইনস অফ এ বাস, একটা বাসে যে অনেকগুলো লাইন রয়েছে, মানে অনেকগুলো তার রয়েছে যাদের মধ্যে দিয়ে প্রত্যেকটা তার একটা করে বিট স্থানান্তর করছে। সেক্ষেত্রে আমরা প্যারালালি, ধরা যাক 8 বিট প্যারালাল ট্রান্সফার করতে চাই, তাহলে 8টা লাইন দিয়ে আমরা একটা করে বিট ট্রান্সফার করে আমরা প্যারালালি সিমালটেনিয়াসলি আমরা 8টি বাইনারি ডিজিট বা বিট ট্রান্সমিট করার জন্য এই 8টি লাইনকে ব্যবহার করতে পারি। এবং সামগ্রিকভাবে এই 8টি লাইনকে বলা হচ্ছে ডেটা বাস। তার মানে আমরা এখানে বলছি যে 8 বিট ইউনিট অফ ডেটা, যদি আমরা 8 বিটের কোনো ডেটা ট্রান্সমিট করতে চাই, তাহলে আমরা ওভার 8 বাস লাইনস, 8টি বাস লাইন বা 8টি ডেটা লাইন কিংবা 8টি কন্ট্রোল লাইন কিংবা 8টি অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে আমরা 8 বিটের ডেটা স্থানান্তর করতে পারি। তাহলে আমরা বাস বলতে আমরা বোঝাই যে 2 বা ততোধিক ডিভাইসকে কানেক্টিং করার যে কমিউনিকেশন পাথওয়ে, সেটিকে বলা হচ্ছে বাস। বাস ইজ এ কমিউনিকেশন পাথওয়ে কানেক্টিং টু অর মোর ডিভাইসেস। তাহলে একটি জিনিস এখানে আমরা লক্ষণীয় যে বাস হচ্ছে, আমরা বলতে পারি যে এটি একটি ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ যার মাধ্যমে বা যেটি ব্যবহার করে কম্পিউটার সিস্টেমের একটি ফাংশনাল ইউনিট থেকে অন্য ফাংশনাল ইউনিটে ডেটা কিংবা অ্যাড্রেস কিংবা কন্ট্রোল সিগন্যাল ট্রান্সমিট করা যাবে। এবং এই মিডিয়ামটা কিন্তু সকল কম্পোনেন্ট, সেটি ইনপুট ইউনিট হোক, আউটপুট ইউনিট হোক, মেমোরি ইউনিট হোক কিংবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হোক, তারা কিন্তু এটা শেয়ার করছে, এই ট্রান্সমিশন মিডিয়ামটা শেয়ার করে ব্যবহার করতেছে। মানে একজন ব্যবহার শেষ হলে সে
বাস ব্যবহার ছেড়ে দিচ্ছে, মানে জায়গাটা রাস্তাটা ফাঁকা করে দিচ্ছে, তখন অন্য কম্পোনেন্ট বা অন্য ফাংশনাল ইউনিট ডেটা ট্রান্সফার করতে পারছে। সেজন্য এটিকে বলা হয় শেয়ার্ড ট্রান্সমিশন মিডিয়াম। So a key characteristic of a bus is that it is a shared transmission medium. Multiple device connected to the bus. So একাধিক ডিভাইস গুলো যেগুলো বাসের সাথে সংযুক্ত আছে, তারা কিন্তু uh, a signal transmitted by any one device is available for reception by all other devices attached to the bus. অর্থাৎ বাসের সাথে যদি ধরা যাক 6টা ডিভাইস কানেক্টেড, যার মধ্যে ডিভাইস 1 ডিভাইস 6 কে ডেটা পাঠাবে বা সিগন্যাল পাঠাবে, কিন্তু বাসের সাথে যখন এই 6জন কানেক্টেড আছে, প্রত্যেকেই কিন্তু এই সিগন্যালটি পাবে। অর্থাৎ সিগন্যাল 1 ডেটা ট্রান্সফার করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই সিগন্যাল রিসিভ করবে অল আদার ডিভাইসেস, মানে 2 3 4 5 6 সকল ডিভাইসই যারা কিনা ওই বাসের সাথে অ্যাটাচড আছে তারা কিন্তু পাবে। So multiple devices connect to the bus and a signal transmitted by any one device, যে কোনো একটি ডিভাইস যখন সিগন্যাল ট্রান্সমিট করে, is available for reception by all other devices attached to the bus. অর্থাৎ যখন কোনো একটা ডিভাইস সিগন্যাল ট্রান্সমিট করছে, তখন ওই সিগন্যালটি বাসের সাথে সংযুক্ত যে কেউই আসলে রিসিভ করার জন্য উপযুক্ত। If two devices transmit during the same time period, যদি এমন হয় যে ওই বাস ব্যবহার করে দুটো ডিভাইস অ্যাট এ টাইম একই সময়ে ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে, তখন সিগন্যাল কি ঘটবে? কলিশন ঘটবে, ওভারল্যাপ ঘটবে, গার্বলড হবে। সেক্ষেত্রে অনলি ওয়ান ডিভাইস অ্যাট এ টাইম, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটা ডিভাইসই সাকসেসফুলি এই সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে এই বাস বা কমিউনিকেশন পাথওয়ে বা শেয়ার ট্রান্সমিশন মিডিয়াম ব্যবহার করে। যেহেতু শেয়ারিং হচ্ছে, এখানে এট এ টাইম যদি দুটো ডিভাইস বা দুটো কম্পোনেন্ট যদি ডেটা ট্রান্সফারের সিগন্যাল পাঠাই, সেই সিগন্যাল গুলো আসলে ওভারল্যাপ ঘটবে এবং সিগন্যাল গুলো মিশে যাবে, গার্বলড হবে। ফলে আসলে সিগন্যালের আসল তাৎপর্যগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম যে বাস বলতে আমরা সিম্পলি বোঝাই কানেক্টিং পাথওয়ে, এবং এটিকে আমি মূলত বলছি সিস্টেম বাস। তো এখান থেকে পড়তে হবে আপনাদেরকে যে বাস ইজ এ কমিউনিকেশন পাথওয়ে কানেক্টিং টু অর মোর ডিভাইসেস। A key characteristic of a bus is that it is a shared transmission medium. আমরা যেটা বলেছিলাম যে বাস হচ্ছে একটি শেয়ার্ড ট্রান্সমিশন মিডিয়াম, এবং মাল্টিপল ডিভাইসেস যারা বাসের সাথে কানেক্টেড, এবং একটা সিগন্যাল যদি যে কোনো একটা ডিভাইস পাঠায়, সেই সিগন্যালটি কিন্তু অন্য বাকি যে সকল ডিভাইস গুলো কানেক্টেড রয়েছে, অ্যাটাচড রয়েছে বাসের সাথে, তারা কিন্তু এই সিগন্যালটি রিসিভ করতে পারবে। এবং সেম টাইম পিরিয়ডে যদি দুটো ডিভাইস ডেটা ট্রান্সমিট করে, তাহলে কিন্তু সেই সিগন্যাল উইল ওভারল্যাপ অ্যান্ড বিকাম গার্বলড। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ান ডিভাইস এর টাইম ক্যান সাকসেসফুলি ট্রান্সমিট। তার মানে আমরা বলতে পারি যে একটা বাস আসলে মাল্টিপল কমিউনিকেশন পাথওয়ে বা লাইনের সমন্বয়ে গঠিত, সেটি ডেটা বাস হোক, সেটি অ্যাড্রেস বাস হোক, সেটি কন্ট্রোল বাস হোক। তাহলে সিস্টেম বাসকে আমরা তিনটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে ডেটা বাস, একটি হচ্ছে কন্ট্রোল বাস, এবং আরেকটি হচ্ছে অ্যাড্রেস বাস। তাহলে আমরা যদি বলি যে 8 বিটের ডেটা বাস কিংবা 16 বিটের অ্যাড্রেস বাস কিংবা 16 বিটের কন্ট্রোল বাস, এটির মানে আসলে কি? তার মানে যখন আমরা বলছি যে 16 বিটের অ্যাড্রেস বাস, তার মানে হচ্ছে এখানে 16টি কানেক্টিং ওয়্যার আছে, যা যে কানেক্টিং ওয়্যার গুলো প্রত্যেকে 1 বিট করে স্থানান্তর করতে পারবে। ফলে প্যারালালি সমান্তরাল ভাবে আমরা কিন্তু 16টা কানেক্টিং লাইন দিয়ে আমরা 16টা বিট স্থানান্তর করতে পারবো অ্যাট এ টাইম, এবং এই 16 বিট রিপ্রেজেন্ট করবে কোন একটি পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ অ্যাড্রেস সিগন্যালটি আমরা অ্যাড্রেস লাইন দিয়ে ট্রান্সফার করি, কন্ট্রোল সিগন্যাল আমরা কন্ট্রোল লাইন দিয়ে ট্রান্সফার করি, ডেটা সিগন্যাল গুলোকে আমরা ডেটা লাইন দিয়ে ব্যবহার করি, এবং এই ডেটা লাইন গুলোকে সামগ্রিকভাবে বলা হয়ে থাকে ডেটা বাস। কন্ট্রোল লাইন্স গুলোকে সামগ্রিকভাবে বলা হয় কন্ট্রোল বাস, এবং অ্যাড্রেস লাইন্স গুলোকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাড্রেস বাস। তাহলে আমরা বলতেছি যে এমন হতে পারে যে একটা কম্পিউটারের সিস্টেম বাস হতে পারে 50 60 70 80, অনেক সংখ্যক সেপারেট লাইন হতে পারে, এবং সেই লাইনগুলোর প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ থাকে। এবং আমরা দেখি যে সাধারণভাবে এখানে বলা হচ্ছে যে দিস লাইনস আর কল্ড কালেক্টিভলি টু। আচ্ছা, এই জায়গা থেকে আমাদেরকে একটু পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে একটা সিস্টেম বাস, system bus consists typically from about 50 to hundreds of separate lines.
সিস্টেম বাসে মোটামুটি ভাবে 50 থেকে 100টা বা 100-এরও উপরে সেপারেট লাইন থাকে, আলাদা আলাদা লাইন থাকে। এই সবগুলো মিলে আসলে সিস্টেম বাস। তো এই লাইনগুলো প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, ভিন্ন ভিন্ন মিনিং রয়েছে, পার্টিকুলার মিনিং বা পার্টিকুলার ফাংশনের জন্য এই লাইনগুলো বরাদ্দ। তার মানে আমরা যদি সিস্টেম বাসের কথা চিন্তা করি, ধরা যাক ডেটা বাস হচ্ছে 8টা লাইন, অ্যাড্রেস বাস হচ্ছে 16টা লাইন, কন্ট্রোল বাস হচ্ছে 16টা লাইন। তার মানে সব মিলিয়ে কত হলো? 40টা লাইন। তার মানে 40টা সেপারেট লাইনের সমন্বয়ে এই সিস্টেম বাসটি গঠিত। কিন্তু এমন যদি হয় ডেটা বাস 16 বিটের, অ্যাড্রেস বাস 16 বিটের, কিংবা ধরা যাক ডেটা বাস 16 বিটের, অ্যাড্রেস বাস 32 বিটের এবং কন্ট্রোল বাস 32 বিটের, তাহলে 32, 32, 64 আর 16, 78টা সেপারেট লাইন। এই জন্য বলা হচ্ছে যে সিস্টেম বাস কনসিস্ট অফ অ্যাবাউট 50 to 100 সাব সেপারেট লাইনস, এবং প্রত্যেকটা লাইন একটা ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। কিন্তু বলা হচ্ছে যে although there are many different bus design, any bus lines can be classified into three functional groups। অর্থাৎ যদিও বিভিন্ন ধরনের বাস ডিজাইন স্কিম রয়েছে, কিন্তু আলটিমেটলি যে কোনো বাস, এনি বাস, দ্য লাইনস, আমরা বলছি যে যে কোনো বাস ডিজাইন স্কিমে আমরা এই যে লাইনগুলো রয়েছে সেটাকে আমরা 3টা ফাংশনাল গ্রুপে বিভক্ত করতে পারি। এবং আমরা সেটি ছবিতে দেখতে পাচ্ছি যে সেটিকে আমরা যতই লাইন থাকুক সবগুলো লাইনকে আমরা এই 3টা ফাংশনাল গ্রুপে ভাগ করেছি: কন্ট্রোল লাইন, অ্যাড্রেস লাইন এবং ডেটা লাইন। অর্থাৎ যত লাইন থাকুক সবগুলোকে সামগ্রিকভাবে বলা হচ্ছে সিস্টেম বাস। এই বাসগুলোতে যে লাইনগুলো সমন্বয় গঠিত সেগুলোকে 3টি ফাংশনাল গ্রুপে ভাগ করছি, সেটা ডেটা লাইন, অ্যাড্রেস লাইন এবং কন্ট্রোল লাইন। সেটি এখানে বলা হচ্ছে যে অনেকগুলো বিভিন্ন বাস ডিজাইন স্কিম ভিন্ন ভিন্ন, কিন্তু সেগুলোকে আমরা আসলে 3টা ফাংশনাল গ্রুপে ভাগ করতে। আমরা ভাইভাতে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করবো যে সিস্টেম বাস বলতে কি বোঝায়। আপনাকে বলতে হবে সিস্টেম বাস আর কিছুই না, কানেক্টিং পাথ গুলোর সমন্বয় বা কমিউনিকেশন মিডিয়ামের সমন্বয়, যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমের একটি ফাংশনাল ইউনিট অন্য ফাংশনাল ইউনিটের ডেটা, অ্যাড্রেস কিংবা কন্ট্রোল সিগন্যাল স্থানান্তর করতে পারে। তো সিস্টেম বাসকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি: ডেটা এবং অ্যাড্রেস এবং সবশেষে কন্ট্রোল সিগন্যালস, কন্ট্রোল বাস। তো এটাই আমরা অনেক সময় বলি লাইনস, কারণ এই লাইনগুলোকে, অনেকগুলো লাইনকে সামগ্রিকভাবে বলা হয় বাস। তো ডেটা লাইনস, অ্যাড্রেস লাইনস এবং কন্ট্রোল লাইনস এই 3টি ফাংশনাল গ্রুপে বিভক্ত করা হয়। এবং আরেকটা বলা হচ্ছে যে যখন আমরা আমাদের কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই এর বিষয়টা থাকে, যে পাওয়ার সাপ্লাই এর জন্য পাওয়ার ডিস্ট্রিবিউশন করার প্রয়োজন, সেক্ষেত্রে একটা বাড়তি লাইন থাকে, সেটা হচ্ছে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন। এটির কাজ হচ্ছে টু সাপ্লাই পাওয়ার টু দি অ্যাডাস্ট মডিউলস। অর্থাৎ আমার কম্পিউটার সিস্টেমের সাথে যে সকল মডিউলগুলো কানেক্টেড আছে সেগুলোতে আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে দেয়ার মে বি পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন। এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন, এটা আরেকটা পার্ট, যে ডেটা লাইন, কন্ট্রোল লাইনস, অ্যাড্রেস লাইনস এর সাথে আরেকটা আছে পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইনস। এবং এই পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন কি করে? টু সাপ্লাই পাওয়ার টু দি অ্যাটাচড মডিউলস। আমাদের মাইক্রোপ্রসেসরের জন্য পাওয়ার ডিস্ট্রিবিউট করা, র্যামের জন্য কিংবা মাদারবোর্ডের বিভিন্ন অংশের জন্য, এবং হার্ড ডিস্কের জন্য, এই যে কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ, অ্যাটাচ মডিউল, তাদের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইনস থাকতে পারে। ডেটা লাইন কি করে? ডেটা লাইন প্রোভাইডস দ্য পাথ ফর মুভিং ডেটা। আর কিছুই না, ডেটা লাইন গুলোর মাধ্যমে সিস্টেম মডিউল যেগুলো রয়েছে, আমরা যদি বলি মেমোরি মডিউল, প্রসেসিং মডিউল কিংবা ইনপুট মডিউল কিংবা আউটপুট মডিউল, সেগুলোর মধ্যে যে ডেটা মুভ করার জন্য যে পাথ, সেটি প্রোভাইড করে এই ডেটা লাইনগুলো। সো ডেটা লাইনস প্রোভাইড এ পাথ ফর মুভিং ডেটা অ্যামং সিস্টেম মডিউলস, এবং দিস লাইনস কালেকটিভলি আর কল্ড, এই লাইনগুলোকে সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে বলা হয় ডেটা বাস। এই ডেটা বাস হতে পারে 32 বিটের, হতে পারে 64 বিটের, হতে পারে 128 বিটের, 256 বিটের কিংবা 512 বিটের। এটা নির্ভর করছে যে আমরা কতগুলো লাইন রয়েছে, সেটি হবে ওয়াইডথ অফ দি ডেটা বাস। যে আমাদের যদি 32টা সেপারেট লাইন থাকে, তাহলে আমরা ডেটা বাসের ওয়াইডথ বলছি হচ্ছে 32 বিট ওয়াইডথের ডেটা বাস। যদি 64টা সেপারেট লাইন থাকে, তাহলে আমরা ওই ডেটা বাসের ওয়াইডথ বলছি 64 বিট। এইভাবে করে যে ডেটা বাস যতগুলো সেপারেট লাইনের সমন্বয়ে গঠিত, ওই ডেটাবেসের ও ডেটা বাসের ওয়াইডথ আমরা বলি তত। প্রত্যেকটা লাইন কত বিট ডেটা ক্যারি করতে পারবে? ইস লাইন ক্যান ক্যারি অনলি 1 বিট অ্যাট এ টাইম। তার মানে একটা বিট অ্যাট এ টাইম ক্যারি করতে পারবে। ওই বিটটা যখন স্থানান্তর শেষ হবে, তখন সে আরেকটি
আরেকটা বিট ট্রান্সফার করা শুরু করবে। তার মানে যদি আমরা বলি যে কোন একটা ডেটা বাসের ওয়াইড 32, তার মানে এই ডেটা বাস ব্যবহার করে হাউ মেনি বিটস ক্যান বি ট্রান্সফার্ড অ্যাট এ টাইম, কতগুলো বিট অ্যাট এ টাইম ট্রান্সফার করা যাবে সেটি আমরা আসলে প্রকাশ করে থাকি। তার মানে যখন আমরা বলি 64 বিটের কোনো ডেটা বাস, তার মানে অ্যাট এ টাইম এই ডেটা বাসটি 64 বিটের ডেটা স্থানান্তর করতে পারবে। এই 64 বিট স্থানান্তর শেষ হওয়ার পরে সে আবার 64 বিট অ্যাট এ টাইম স্থানান্তর করতে পারবে। এটা গেল একটা পার্ট। সো একটা সিস্টেমের পারফরমেন্স মানে একটা কম্পিউটার কতটা দ্রুত কাজ করবে তা নির্ভর করছে কিন্তু অনেকটা, এখানে বলা হচ্ছে যে ওভারঅল সিস্টেম পারফরমেন্স মানে আপনার কম্পিউটার সিস্টেমটি কতটা ভালোভাবে কাজ করবে তার অনেকটা নির্ভর করে এই ডাটা বাসের ওয়াইডিতের উপরে। কারণ কি, যদি এরকম হয় যে আপনার প্রসেসর 64 বিটের কিন্তু আপনার ডেটা বাস 32 বিটের, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সে তাকে কিন্তু দুইবার ডেটা স্থানান্তরের জন্য ওয়েট করতে হচ্ছে। কিন্তু আপনার যদি প্রসেসর 64 বিটের হয়, ডেটা বাসও 64 বিটের হয়, তার মানে কি এট এ টাইম 64 বিট ডাটাই পাচ্ছে, প্রসেসর তৎক্ষণাৎ কাজ করতেছে। তার মানে 32 বিট ওয়াইডিতে ডেটা বাস কিন্তু 64 বিটের ইনস্ট্রাকশন তাকে কিন্তু আরেকটা মানে একটা ইনস্ট্রাকশন বলা হচ্ছে যে টুয়াইস টাইম তাকে ওয়েট করতে হচ্ছে। যদি 8 বিটের ডেটা বাস হয়, 64 বিটের প্রসেসর হয়, তার মানে এই 8 বার ডেটা আসতে হবে। একবার ডাটা আসলো, প্রসেসর রিসিভ করে বসে থাকলো, দ্বিতীয় ডেটা আসলো 8 বিটের, আবার তৃতীয় 24 বিট কাভার হলো, 32 বিট কাভার হলো, 40 বিট কাভার হলো, 48, এরপর এভাবে করে আপনার মোটামুটি ভাবে 64 বিট না আসা পর্যন্ত কিন্তু মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করতে পারছে না। তার মানে আমার মাইক্রোপ্রসেসর এখনকার যে আর্কিটেকচার সেটা কিন্তু 64 বিটের আর্কিটেকচার। তো এখন যদি আমার ডেটাবাস যদি 32 বিটের হয়, তার মানে আমি আমেরিকার যেগুলো খুব দ্রুতগতির গাড়ি আছে সেই গাড়িগুলো বাংলাদেশের রোডে চালালে কিন্তু ওই 300 বা 240 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালানো সম্ভব না, কারণ আমার রাস্তাগুলো ওই রকম ভাবে উন্নত না। তো যে কারণে রাস্তা যদি উন্নত না হয়, যত ভালো ইঞ্জিনের গাড়ি নিয়ে আসি, যত দ্রুত গতির ইঞ্জিন নিয়ে আসি, আমার ওই গতিতে আমি চালাতে পারবো না। তো আমার মাইক্রোপ্রসেসর যত স্পিডই হোক না কেন, যত হাই পারফরমেন্সেরই হোক না কেন, বা যত ক্লক সিগন্যাল যত বেশি হোক না কেন, আমি যদি ডেটা বাস কম থাকে ওয়াইডি, তাহলে আসলে আমার কম্পিউটার সিস্টেম পারফরমেন্সটা কমে যাবে। কারণ তাকে কিন্তু ওই ডেটা না আসা পর্যন্ত সে কিসের উপর অপারেশন পারফর্ম করবে। তো যে কারণে ডেটা বাসের ওয়াইডিথ ইজ এ কি ফ্যাক্টর ইন ডিটারমাইনিং ওভারঅল সিস্টেম পারফরমেন্স। তো এটি আমাদের এর পরের লেকচারে আমরা অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস নিয়ে আরো কথা বলবো, এবং এই বাস সম্পর্কিত স্কিমটা এবং কিভাবে বাস অপারেশন হয় সেটি আমাদের আলোচনার বিষয়, এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিধায় আমরা পরের লেকচারে আলোচনা অব্যাহত রাখবো। তো আজ আর কথা বাড়াবো না, আজকে লেকচার এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পন্ডিচেরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে থাকুন।